আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো অনেকেই আমার কাছে প্রশ্ন করেন যে আমাদের কিভাবে ডাইজেশন বা হজম শক্তি বৃদ্ধি করতে পারি আমরা। তো সেই আলোকেই আজকের আলোচনাটা করছি। তো আসলে হজম শক্তি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যারা ইনডাইজেশন এ ভুগছি বা যাদের হজমজনিত সমস্যায় আমরা ভুগছি, তাদের শরীরে নিউট্রিশন গুলো বা ভিটামিন যত ভালো, ভালো ভিটামিন, দামি, দামি ভিটামিন আমরা গ্রহণ করি না কেন, যদি আমাদের হজম শক্তি ভালো না থাকে তাহলে আমাদের সেই ভিটামিনগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রেই অপচয় হয়, শরীরে গ্রহণ করতে পারে না। বা আমরা অনেক ভালো খাবারও যদি গ্রহণ করি, যদি হজম শক্তি ইমপ্রুভমেন্ট না হয় বা স্ট্রং না থাকে তাহলে সেই খাবারগুলো আমাদের ব্যাকফায়ার করে, হিতে বিপরীত সিচুয়েশন তৈরি করে। তো আমাদের আসলে হজম শক্তি বৃদ্ধির জন্য কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হবে। যে স্ট্র্যাটেজিগুলো আমি আমার পেশেন্টদের বলি সেটাই আমি আপনাদেরকে আজকে বলছি। সেটা আমি দেখি বা তাদেরকে যে অ্যাডভাইসটা দেই সেটা হচ্ছে, প্রথমে আপনার খাবারগুলোকে ভালো করে চিবিয়ে খেতে হবে। তো ভালো করে চিবিয়ে খেলে যেটা হবে সেটা হচ্ছে, খাবারগুলো ভালো করে মুখের যে লালা থাকে, হ্যাঁ, আপনার এখানে প্যারোটিড গ্ল্যান্ড আছে, সাবম্যান্ডিবুলার, সাবমেন্টাল, যেই ওরাল গ্ল্যান্ড গুলো আছে, সেই গ্ল্যান্ড গুলো যে লালা সিক্রেশন হয় সেখানে এনজাইম আছে। সেই এনজাইম গুলো আপনি যখনই ভালো করে চিবাবেন তখন আপনার এই এনজাইম গুলোর জুস গুলো রিলিজ হবে, খাবারের সাথে ভালো করে মিক্সিং হবে এবং সেগুলো অনেকটা ডাইজেশন হয়ে যাবে। হ্যাঁ, কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন, এগুলো অনেকগুলো, এক একটা এনজাইম এক একটা ডাইজেশন করে। তো ডাইজেশন হওয়ার পরে তারপরে আপনি এটা গিলবেন। তো গিলার পর আপনার এটা স্টমাকে যাবে। তো এখন স্টমাকে যখন যাবে তখন দেখতে হবে যে স্টমাকের অ্যাসিড ঠিক আছে কিনা। তো স্টমাকে অ্যাসিড, যে পিএইচ থাকার কথা, স্টমাক অ্যাসিড নিয়ে তো আমি অনেক ভিডিও করেছি, সেগুলো আপনারা দেখে নেবেন। তো স্টমাকের পিএইচটা ঠিক আছে কিনা সেটা আগে দেখতে হবে। তো স্টমাক অ্যাসিড যাদের কম তাদেরকে আবার স্টমাক অ্যাসিড ঠিক করতে হবে। তো স্টমাক অ্যাসিড কম কিভাবে বুঝবেন, সেটা হচ্ছে বেকিং সোডা একটা টেস্ট আছে, সেটা ঘরে বসে বোঝা যায়। সেটা আমার ভিডিও আছে, সেটা দেখে নেবেন, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো। তো যাদের স্টমাক অ্যাসিড কম আছে তাদেরকে আমি অ্যাডভাইস দেই স্টমাক অ্যাসিড বাড়ানোর জন্য। তো সেটা বাড়ানোর জন্য আমরা সাধারণত অ্যাপেল সিডার ভিনেগার, বিটেন হাইড্রোক্লোরাইড বা তিতা জাতীয় জিনিস, হ্যাঁ, যেটা করলা জুস এখানে হেল্প করে। তো এগুলো ন্যাচারালি আপনাকে স্টমাক অ্যাসিড বাড়াতে সাহায্য করে। তো স্টমাক অ্যাসিড যখন ভালো থাকবে তখন আপনার স্টমাক অ্যাসিডে যখন ভালো থাকবে তখন আপনার প্রোটিন ডাইজেশনের জন্য যে এনজাইমগুলো রিলিজ হবে, তারপরে হচ্ছে অন্যান্য এনজাইমগুলো আপনার প্রপারলি রিলিজ হবে, এবং আপনার খাবারটা যখন পৌঁছাবে তখন সেটা আরো বেশি মানে ডিগ্রেডেড হবে, ভেঙে যাবে এবং পরের অংশে চলে যাবে। ডিউডেনামে যখন যাবে তখন এই অ্যাসিডের রেসপন্সে আপনার লিভার থেকে পিত্তের ভালো মতো প্রবাহ আসবে, গলব্লাডার থেকে পিত্তের প্রবাহ আসবে, তারপর হচ্ছে প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস আসবে। তো এখানে প্রচুর এনজাইম থাকে, কিন্তু স্টমাক অ্যাসিড ভালো না থাকলে সেই এনজাইমগুলো প্রপারলি রিলিজ হয় না। তো স্টমাক অ্যাসিড ভালো থাকলে পরের অ্যালকালাইন জুস পরের অংশে চলে আসে। তো ডিউডেনাম থেকে অ্যালকালাইন জুসগুলো আসে এবং আপনার এই খাবারগুলো আরো সুন্দরভাবে হজম হতে থাকে এবং খাবারগুলো ব্রেকডাউন করে ছোট ছোট পার্টিকেলে ভাগ হয়ে শরীরে অ্যাবজর্ব হয়। এখন পরবর্তী যে অংশটা সেটা হচ্ছে, আমাদের শরীরে ডিউডেনামে যদি বা আমাদের ইন্টেস্টাইনে যদি ব্যাকটেরিয়াল ওভারগ্রোথ থাকে তাহলে সেই ব্যাকটেরিয়াল ওভারগ্রোথটাকে আপনি ঠিক করতে হবে। তো সেটার জন্য আপনাকে অনেকগুলো স্ট্র্যাটেজি আছে, যে আমাদেরকে ফাস্টিং করা ইম্পর্টেন্ট, তারপরে হচ্ছে আমাদের কিছু ন্যাচারাল হার্বস আছে যেগুলো অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে, তারপরে ফার্মেন্টেড খাবার খাওয়া অর্থাৎ গুড ব্যাকটেরিয়া গ্রহণ করা, সেটা কিমচি, সাওয়ারক্রুট, এই জাতীয় কেফির, এই জাতীয় ফার্মেন্টেড খাবারগুলো গ্রহণ করা। তো এটার মাধ্যমে আপনি এটা ঠিক করবেন। আর ডাইজেস্টিভ এনজাইম যদি কারোর সমস্যা থাকে তাহলে সাময়িক সময়ের জন্য ডাইজেস্টিভ এনজাইম সাপ্লিমেন্ট হিসেবে দেওয়া যেতে পারে। সেটা আপনার মাছ, মাংস বা অন্যান্য অনেক সময় দুধ জাতীয় খাবার অথবা ফাইবার জাতীয় খাবার, হজমে যাদের সমস্যা, বা কার্বোহাইড্রেট যাতে হজমে যাদের সমস্যা, মিষ্টি জাতীয় খাবার, তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা এনজাইম সাপোর্টটা দেই। তো সেটা দিলে এনজাইমটা আপনার প্রপারলি হেল্প করছে। তারপরে আপনার ফার্মেন্টেড খাবারগুলো দিচ্ছি। তো তারপরে আপনার যেটা হচ্ছে যে স্মল ইন্টেস্টাইন পার হয়ে আপনার লার্জ ইন্টেস্টাইনে খাবারটা যাচ্ছে। তো এই গতিটা যদি কম থাকে তাহলে সমস্যা হতে পারে, পেটে গ্যাস হয়। তো সেই জন্য আমরা সকালে ঘুম থেকে উঠে পিঙ্ক সল্টের খাওয়ার কথা বলছি, যে প্রায় 200 ml কুসুম গরম পানিতে হাফ চামচ পিঙ্ক সল্ট খেলে আপনার অনেকগুলো মিনারেলের ঘাটতিও পূর্ণ হয় এবং পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ে। তো যেটা আপনার খাবারের গতিটা বাড়ে। তো এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। তো এইভাবে আমার ইন্টেস্টাইনের এনভায়রনমেন্ট ঠিক রাখতে হবে এবং তার পরবর্তীতে লার্জ ইন্টেস্টাইন বা বৃহদান্তে খাবারগুলো চলে যাবে। তো এখানে যদি কনস্টিপেশন ভ্যারাইটি থাকতে পারে বা অনেকে লুজ মোশনের সমস্যা থাকে, তো সেক্ষেত্রে এক একজনে এক এক রকম স্ট্র্যাটেজি। তো যদি কনস্টিপেশন ভ্যারাইটি থাকে তাহলে খাবারের মধ্যে আমাদের পিঙ্ক সল্ট যোগ করা বা অলিভ অয়েলটা এখানে হেল্প করে। অলিভ অয়েল আমরা যদি গ্রহণ করি সেটা র ফর্মে গ্রহণ করতে পারি, বা জুসের সাথে, মানে গ্রিন জুসের সাথে গ্রহণ করতে পারি। তো সেটা বা সালাদে গ্রহণ করতে পারি, সেটা তো আমাদের পেরিস্টালটিক অ্যাক্টিভিটি বাড়ায়, স্টুল সফট করে। তো এটা একটা বিষয়। ম্যাগনেসিয়াম এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা,
তো এইভাবে আপনার স্টুলটাকে ঠিক করতে হবে। ঘুমের রিদম এখানে ইম্পর্টেন্ট। এখানে আপনার লিকি গার্ড থাকলে লিকি গার্ড ঠিক করতে হবে। লিকি গার্ড নিয়ে আমার ভিডিও আছে, অনেকগুলো ভিডিও দেখে নেবেন লিকি গার্ডটা আসলে কি। তো লিকি গার্ড থাকলে লিকি গার্ডের জন্য L-গ্লুটামিন অ্যামাইনো অ্যাসিড খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আপনার স্টোমাকের যে অ্যাসিডটা আমরা বলেছি যে ভালো রাখতে হবে এবং বডিকে অ্যালকালাইন করতে হবে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। বডিকে অ্যালকালাইন করার জন্য আমাদেরকে প্রচুর গ্রিন জুস খেতে হবে, গ্রিন সালাদ খেতে হবে, বা খাবারগুলো সিদ্ধ করে রান্না করতে হবে, অর্থাৎ আমরা প্রচুর ভাজবো না। দেখা যাচ্ছে যে হাই টেম্পারেচারে যদি আমরা রাখি, 50-60-এর উপর টেম্পারেচার উঠে গেলে এনজাইমগুলো ডেড হয়ে যাচ্ছে, তো খাবারগুলো মৃত খাবারে পরিণত হচ্ছে। তো সবজিগুলোকে সিদ্ধ করে বা ভাপে রান্না করে খেতে হবে। তো এবং গ্রিন জুস খেতে হবে। গ্রিন জুস নিয়ে আমার ভিডিও আছে, দেখে নেবেন। আমি আজকে জাস্ট একটু স্ট্র্যাটেজিগুলো বলছি, জাস্ট এই ভিডিওর সাথে আমার অন্যান্য ভিডিওগুলো, প্রাসঙ্গিক ভিডিওগুলো আপনারা দেখে নিলে টোটাল একটা মেসেজ পেয়ে যাবেন এবং এইভাবে আপনারা আপনাদের ডাইজেশনকে অনেকটা হেল্প করতে পারবেন। তারপরেও অনেকের অনেক রকম প্রবলেম থাকবে, তো সেটার জন্য অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে আপনার পরিপূর্ণ সুস্থ হবেন। তো এটা হচ্ছে মূল স্ট্র্যাটেজি যে আপনি কোন কোন জায়গায় হাত দিতে হবে। আপনার শরীরে মিনারেলে ঘাটতি আছে কিনা, আপনার শরীরে কোনো সিগনিফিকেন্ট কোনো ভিটামিনে ঘাটতি আছে কিনা, সেটা অবশ্যই আপনার চিকিৎসক দেখবে। তো দেখার পর আপনার সেই বিষয়গুলোকে পূরণ করতে হবে, ঠিক আছে? বাট আমাদেরকে সবার আগে ডাইজেশনটা ইমপ্রুভ করতে হবে। ডাইজেশন ইমপ্রুভ করলে দেখা যায় অনেক খাবার আমি ডাইজেশন করতে পারবো। আমরা প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট যখন শরীরে পর্যাপ্ত গ্রহণ করতে পারবো, শরীরে যখন সোজা কথা বাংলা কথা যদি বলি যে খাবারগুলো যখন গায়ে লাগবে, তখনই কিন্তু আমি ঘুরে দাঁড়াবো। আমার এনার্জি বিল্ড আপ হবে, আমার ভিতরের সবকিছু যত প্রোটিন দরকার, যত যেখানে আমার গুড ফ্যাট দরকার, সবগুলোই আমি এখান থেকে খাবার থেকে নিতে পারবো। তো এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমার লিভার এখানে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আমাদের গুড ডাইজেশনের জন্য লিভার ক্লিন রাখাটা খুব জরুরি। এই জন্য আমরা ন্যাচারাল থেরাপি হিসেবে কফি এনিমাটাকে খুব এনকারেজ করি। তো দেখা যাচ্ছে যে কফি এনিমাতে লিভার ক্লিন হয় এবং গলব্লাডারের অনেকটা ফ্লাশ হয়ে আসে। তো এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কার জন্য কতদিন দিতে হবে সেটা আসলে আপনার চিকিৎসক ঠিক করে দিবেন। এটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে ফাস্টিং, ঠিক আছে? তো ফাস্টিং হচ্ছে দীর্ঘক্ষণ না খেয়ে থাকা। তো ইন্টারমিডিয়েট ফাস্টিং, বিভিন্ন ধরনের ফাস্টিং আছে। সাধারণত 14 থেকে 16 ঘন্টা ফাস্টিং করে রাখলে আপনার ডাইজেশন ইমপ্রুভমেন্ট হবে। আর কিছু কিছু খাবার অ্যাভয়েড করা, যেমন আপনাকে প্রসেস কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে হবে, বাজে তেলে রান্না, ওমেগা-6 যুক্ত ভেজিটেবল অয়েল, বাইরের হাইড্রোজেনেটেড অয়েল, এগুলোকে অ্যাভয়েড করতে হবে। প্রসেস কার্বোহাইড্রেট, যেমন আমরা বলি গমের প্রোডাক্টগুলো অ্যাভয়েড করা। তারপরে হচ্ছে অনেকে দুধের সমস্যা, দুধটা অ্যাভয়েড করা। তারপরে হচ্ছে আপনার আমরা যেটা তেল বললাম, আমরা সয়াবিন তেল বা এই যে সানফ্লাওয়ার, স্যাফোলা, ক্যানোলা, যেগুলো হাইড্রোজেনেটেড ভেজিটেবল অয়েল, সেগুলো ওমেগা-6 প্রডিউস করে, তো সেটা অ্যাভয়েড করতে হবে। ওমেগা-3 বাড়াইতে হবে, যেটা ফিশ অয়েলে থাকে, কড লিভার অয়েলে থাকে, ঠিক আছে? ফ্ল্যাক্সিড অয়েল এখানে খুব ইম্পর্টেন্ট। তো এই যে বিষয়গুলো, এগুলো সবগুলো যখন আপনার আস্তে আস্তে করে ইমপ্লিমেন্ট করতে পারবেন, তখন দেখা যাবে যে আপনার ডাইজেশনের প্রবলেম থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সুতরাং যারা ডাইজেশন সমস্যায় ভুগতেছেন এবং ডাইজেশন সমস্যার কারণে আপনার শরীরে বিভিন্ন ঘাটতি হচ্ছে, হয়তো কারো রক্তশূন্যতা, কারো হয়তো হরমোনাল ইমব্যালেন্স, কারোর হয়তো হাত পা নখ ভেঙে যাচ্ছে, কারোর চুল পড়ে যাচ্ছে, কারোর চামড়া রুক্ষ শুষ্ক হয়ে যাচ্ছে, কারোর আইবিএস সমস্যায় ভুগছেন, এবং ইভেন এই সমস্যার কারণে অন্যান্য ক্রনিক ডিজিজগুলো ইনভাইট হচ্ছে, অটোইমিউন ডিজিজগুলো স্টার্ট হয়ে যাচ্ছে। তো সুতরাং ডাইজেশনটা এবং পেটের স্বাস্থ্যটা মেনটেন করা খুবই জরুরি। তো এই স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে এবং আপনার দীর্ঘদিনের সমস্যা থাকলে ঘাবড়ানোর কিছু নাই। আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে আপনি যখন এই স্ট্র্যাটেজিগুলো ফলো করবেন, ইনশাআল্লাহ আপনি এই সমস্যা থেকে অতি দ্রুত বেরিয়ে আসতে পারবেন। তো আজকে ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখা আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।